তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাকে আটকে রেখেছিলেন সে পালিয়ে গেছে। হোয়াট? কিভাবে পালালো? আমি নিষেধ করা সত্ত্বেও কোন সাহসে তুমি দরজা খুলেছো? লোকটির মনে হয় খুব ঠান্ডা লেগেছিল, এমন ভাবে কাশছিল তা শুনতে পেয়ে আর নিজেকে পাষাণ করে রাখতে পারলাম না, তাই লোকটিকে সাহায্য করতে গিয়ে এই ঘরে ঢুকেছিলাম। অন্যায় করেছো। তোমার কারণে আজ আমার এতদিনের কষ্ট সাধনা সব বৃথা হয়ে গেল। ভাবি, সেদিন আমি তোমার কাছে একটি সত্য গোপন করেছিলাম, তা না হলে তুমি রাগের মাথায় খুন করে ফেলতে। আর তাই ভাইয়ার খুনিকে খুঁজে পেয়ে এখানে আটকে রেখেছিলাম। আমি চেয়েছিলাম সব সাক্ষী প্রমাণ হাতের মুঠোয় নিয়ে খুনিকে যেন শাস্তি দিতে পারি, কিন্তু মানবতা দেখাতে গিয়ে আজ আমার সে আশা পূরণের মাঝে বাধা পড়লো। নয়ন, তুই পালিয়ে গিয়ে প্রমাণ করলি তুই যা বলেছিস সব মিথ্যে। তুই ভাইয়াকে খুন করেছিস, এটাই সত্য। না, এসব মিথ্যে। এই তুমি কি বলছো মনি? না জেনে শুনে এই কথা কি করে বলতে পারলে? যা বলেছি সেটাই সত্য। মানে? শুনেছি আপনি নাকি মানুষ দেখা মাত্রই সব বুঝতে পারেন, কে দোষী আর কে নির্দোষ। তাই যদি হয় তাহলে আমি বলবো ভুল। অন্তত আপনার ধ্যান, জ্ঞান, দৃষ্টিশক্তির ক্ষমতা খুবই নগণ্য। কি বলতে চাও তুমি? আপনি যাকে আটকে রেখে তার জবানবন্দি নিতে গিয়ে যা বুঝতে পারেননি, আমি তাকে না দেখা মাত্রই বুঝতে পেরেছি। সে খুনি নয়, একজন খুনির ছাপ ওর মাঝে নেই। হয়তো হয়তো আমার কথা শুনে আপনার অবাক হচ্ছে, কিন্তু একদিন আমার কথাটাই সত্য হবে। তাহলে সেদিন ওর জীবনের জয় হবে, আর আমার জীবনের হবে ব্যর্থতা। কোন নিয়ত খেলা আমরা পড়েছি, আমরা কেউ কারো দেখা পেলাম না। আমাদের মাঝে যে প্রাচীর বাঁধা হয়ে আছে, কেন তা ভেঙে চুরমার করে দিয়ে তোমাকে বুকে জড়িয়ে রাখতে পারলাম না। তোমাকে এত কাছে পেয়েও কেন হারালাম? কেন কেন কেন? সব কেন উত্তর সবসময় দেয়া যায় না স্যার। আর তাই কেন আসামিকে নিজের আয়ত্তে আটকে রেখেছিলাম, তার সঠিক উত্তর আপনাকে দিতে পারবো না বলে দুঃখিত। দুঃখিত বললেই তোর আসামি ফিরে আসবে না, মনে রেখো বাদল। আসামি তোমার ভাইয়ের খুনি বলেই যে তুমি নিজের আয়ত্তে রেখে তদন্ত করবে, তার কোনো নিয়ম আইনের সংবিধানে নেই। তাহলে সংবিধানে সেই নিয়মও নেই স্যার। কাউকে গ্রেপ্তার করার পর তার তদন্ত করা যাবে না, কাউকে আদালতে নিয়ে যাওয়ার পথে উপরের নির্দেশে তাকে হত্যা করা হবে, অথচ তার কোনো তদন্ত হবে না। এটা কোন নিয়ম স্যার বলতে পারেন? চুপ করো বাঁধন, চুপ করো। আইনের নিয়ম নিতে আমাকে শিখিও না। আমি আসামিকে চাই, যেভাবে হোক যত শীঘ্রই সম্ভব আসামিকে খুঁজে বের করে ওকে আইনের হাতে তুলে দাও। দিস ইজ মাই অর্ডার। মামু মামু কইস না, মামু কইস না। তুই মামু কইলে মনে হয় কোন হালায় খড় জর্দা দিয়া পান চিপাইয়া আমার মুখে পিক মারছে। মামু চম্পে গ্রামের কলেজে 10 মারছে, এখানে উষ্টাগুতা খাইতাছ, দৌড়বার চান্স লস, চ্যাংটাকিটার মতন ছুটে জায়গা। লোকে হালায় কেন কয় মামু বাইক না যেখানে আপদ নাই সেখানে। আমি তো দেখতেছি ঘাটে ঘাটে বিপদ। এই বোনের বাচ্চা, এইবার যদি খালি হাতে আহস তরে এমন দোলাই দিমু যার নাম কম্বল দোলাই। গায়ের পশম উড়ে যাবো, গায়ের চাম খসে যাবো। কি বুঝলি? বুঝছি, এবার অগ বুঝামু। যা বুঝায় যা। কি তুমি জীবনের ঝুঁকি নয় খুনির ঠিকানা খুঁজে বের করবে? হ্যাঁ জাহিদ ভাই, মনি আর আমার মিলনের মাঝে ওই খুনি যখন বাধা হয়ে আছে, মৃত্যুর মুখে থেকে যখন আমাদের পবিত্র ভালোবাসার বন্ধন ছিন্ন হয়ে আছে,
তখন যেভাবে হোক ওই খুনির ঠিকানা খুঁজে বের করব। তারপর আইনের কাছে আত্মসমর্পণ করে খুনিটাকে আইনের হাতে তুলে দিয়ে মিথ্যা অপরাধের কলঙ্ক আমাদের জীবন থেকে মুছে ফেলব। না, কষ্ট করে তোকে আর মামাকে খুঁজে বের করতে হবে না। হিটলার, তুই তোর আর মনির খোঁজে এসেছি, কিন্তু উপরওয়ালা আমার কপালে ছাপ্পর মেরে তোকে পাইয়ে দিয়েছে। তুই যাকে খুঁজছিস আমি তোকে সে বাবার কাছে নিয়ে যাব। হিটলার, আমার মনির কিছু হলে ছাড়। জাহিদ ভাই, না না না, আমি তোকে মারবো না। মামার হাতে তোর জীবন যাবে, আর আমার হাতে তোর মনে ইজ্জত হারাবে। আমি তোর চোখের সামনে মনের দেহটাকে তোলে মুচড়ে পিষ্ট করে ফেলবো। হ্যাঁ, চল ভাই। আমি হাতটা গোল করি, হ্যান্ডবল করি না। আয় আজকা দিমো হালকা রূপে জাপসা। কপাল যদি নিচে নামতো, ঠোঁট যদি উপরে উঠতো, তাইলে নিজের কপালে নিজেই ইচ্ছা মতন চুমা খাইতাম। তা যখন পারুম না, আয় বাইক না, তোর কপালে একটা চুমা খাই। এতদিন পরে তুই আমার মনটার শান্তি দিছস, আমার ফাঁসির দড়িটারে ক্যাস ক্যাস করে কেটে দিছস। এইবারে এই দড়ি আমি ওই হালারে পরামো আমি। তাহলে দেরি কেন? শালাকে মাইরে ফেলো, সব টালটি বলি শেষ হয়ে যাবে। দেখো দেখো, শালা কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। এই ওসব টালটি বালি চলবি না নে। শালার চোখ দুটো উপরে ফেলো, তারপর মাটি নিচে পুঁতে ফেলো, চোখের গাছ হবি। এই বৃক্ষের নেতা, চোখের গাছ লাগাবি, মানুষের গাছ আমি লাগাবো। দয়াল, শালার তেজ দেখিস? শিয়াল হয় বাঘের খাঁচায় ঢুকে কেমন পক পক করতেছে। শালি শালি মরণ যারা হে হ্যাঁ তো বাচনের লেগে ছটফট করে, সময় আইলে ছটফট করায় দেবনি। অর্জন পাইছি, এইবার মাইয়াটারে পাইলে দিমু হালকার উপরে জাপসা। ঘরে ওই খুনি তার দলবল নিয়ে এদিকে আসছে। এই তুই দিক যা, এই তুই দিক যা, এই দিক যা তুই। হ্যালো হ্যালো বান্ধব, আমাদের ভীষণ বিপদ। কয়েকজন সন্ত্রাসী আমাদের বাড়িতে ঢুকে পড়েছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। বাড়িতে কেউ খুঁজে পাইতাছি না। চল মনি, ভাবি, জোনা। আমার খুব ভয় লাগছে। আর কোনো ভয় নেই মামুনি, ওই শয়তানরা পালিয়ে গেছে। আল্লাহ রহম ছিল বলে বাঁধন সময় মতো এসে গেছে, কিন্তু আবার যদি ওরা হামলা করে তাহলে আমাদের জীবনে বিপদ নেমে আসতে পারে। তাই দুর্ঘটনা ঘটার আগে বলো, ওরা কারা, কি ওদের পরিচয়, কেউ এক্ষুনি। নির্ভয়ে বলো, আমি কথা দিচ্ছি
আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। বলো প্লিজ মনি, বলো। ও সেই খুনি, ভাবিকে যে বিধবা করেছে, দোলাকে যে এতিম বানিয়েছে, যার কারণে মিথ্যে অপরাধে অপরাধী হয়ে আমার নয়ন আমার জীবন থেকে দূরে সরে আছে, ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছে। দুটি মন, দুটি জীবন। শুধু নয়নকে ভালোবাসার কারণে আপনার সাথে বিয়ে হবার কথা থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। তার মানে তুমি অ্যাডভোকেট আকরাম খানের মেয়ে? হ্যাঁ ভাবি, আর সেই বিয়ে ঠিক হবার আগেই আমার এই মন আরেকটি মনের বন্ধনে বাঁধা পড়েছিল বলেই আমি বাঁধনকে আমার জীবনের সাথে বাঁধতে পারিনি। আর যাকে বাঁধতে গিয়ে পালিয়েছিলাম, ওই খুনির জন্য আজও তাকে বাঁধা হয়নি। বাঁধন, আপনি আমাকে আশ্রয় দিয়ে চিরঋণী করেছেন। না মনি, এ কথা বলে তুমি আমাকে ছোট করো না। আমি কথা দিচ্ছি, তোমার জন্য যা করার আমি করব। তুমি শুধু ওই খুনির নাম পরিচয় আমাকে বলো। আমি ওর নাম পরিচয় কিছুই জানি না, তবে তবে ওর চেহারা আমার সামনে ছবি হয়ে আছে। তাহলে এসো, এসো আমার সাথে। বসো। এখানে এই শহরের সব ক্রিমিনালদের ছবি আর পরিচয় রেকর্ড করা আছে, দেখো। দয়াল দাদার সম্বন্ধে তোমার কোনো কিছু জানা নেই, আর তাই তুমি তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে খুনি বলে অপরাধ করেছো। না স্যার, আমি সবকিছু জেনে শুনেই বলছি। এই শহরে দয়াল দাদার মুখোশটাই শুধু আপনারা দেখেছেন, কিন্তু ও যে কত বড় ক্রিমিনাল তা আপনারা কেউ জানতে পারেননি। কি বলতে চাও তুমি? আমি যা বলেছি তা যে মিথ্যে নয়, তার আলামত এই ফাইলে সব রেকর্ড করা আছে। এটা পড়লেই বুঝতে পারবেন শিমুলতলিতে কোন কারণে জজ রায়হান চৌধুরী খুন হয়েছিল, আর কেনই বা ভাগ্যচক্রে সেই অপরাধে ফেসে গিয়েছিল ওই নিরপরাধ প্রেমিক প্রেমিকা। এই রিপোর্টে সব পরিষ্কার লেখা আছে স্যার। এই রিপোর্ট যে সত্য তা কি করে বিশ্বাস করব? স্যার, আসামিকে শাস্তি দেওয়ার জন্য যে সাক্ষী আর প্রমাণের প্রয়োজন সবকিছুই আমার হাতে আছে। এতদিন আইনের চোখকে ফাঁকি দিয়ে গোটা সমাজকে ধোঁকা দিয়ে ওই দয়াল দাদা যে ক্রাইম করেছে, এবার আমি ওর মুখোশ খুলে দিয়ে প্রমাণ করব সে একজন খুনি সন্ত্রাসী। দিস ইজ মাই চ্যালেঞ্জ। মনি, 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 নয়ন তোমার খোঁজে আমাদের বাড়িতে এসে ওই খুনির লোকদের হাতে ধরা পড়েছে। কি? হ্যাঁ মনি, আর সেই খুনি লোকদের হাত থেকে নয়নকে রক্ষা করতে গিয়ে আমার ভাইয়া খুন হয়েছে। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না মনি, কেউ রইল না। শান্ত হও দিল, শান্ত হও। যে খুনি আমাকে নয়নের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, যে খুনি জাহিদ ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে, যে খুনি জজ রায়হান চৌধুরীকে খুন করে আমাকে আর নয়নকে ফেরারি করেছে, এবার ওকে ছাড়বো না। আর তাই বাঁধনের পাশে থেকে ওই খুনিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা